নতুন সরকারের প্রথম বাজেট পাশ আজ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জনজীবনের স্বস্তি ফেরানোই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। আজ ঘোষণা হতে যাচ্ছে নতুন মুদ্রানীতি, সুদহার না বাড়ানোর সম্ভাবনা। গুরুত্ব দেওয়া হবে কর্মসংস্থান ও বিনিয়োগে। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ চ্যালেঞ্জ, আদায়ে সবার সহযোগিতা চাইলেন এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সচিবালয় বৈঠক। দেশ জুড়ে জেলায় জেলায় লোডশেডিং, দুর্বিষহ জনজীবন, বাড়ছে মানুষের ক্ষোভ, হতাশা। ক্ষতির মুখে ব্যবসা বাণিজ্য। চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ রাসায়নিক কন্টেইনার, অর্থাভাবে হচ্ছে না অপসারণ, বাড়ছে বড় দুর্ঘটনার আশঙ্কা। স্বাগত স্টার টুডেতে। আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। এবার বাজেটের খবর। জনজীবনে স্বস্তি ফেরানো ও কর্মসংস্থান বাড়াতে গেল 11 জুন নতুন অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী, আজ তা পাশ হতে যাচ্ছে সংসদে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ 2 দশক পর নির্বাচিত হয়ে আসা বিএনপি সরকারের সামনে বাজেট বাস্তবায়নের সবচেয়ে নানামুখী অভ্যন্তরীণ ও বৈশ্বিক সংকট রয়েছে। তবে সবকিছু ছাপিয়ে জিনিসপত্রের দাম হাতের নাগালে রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের পর অর্থনীতির প্রকৃত চিত্র সামনে আসে। উচ্চ মূল্যস্ফীতি, বড় রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতে লুটপাট, বিনিয়োগ শূন্যতা আর ঋণের ভারে ধুঁকতে থাকা অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পায় বিএনপি। নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পর যুক্ত হয় মধ্যপ্রাচ্য যুদ্ধের বৈশ্বিক অভিঘাত। এমন পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধারে নতুন অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা আর ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। তবে এই ঘাটতি পূরণ করতে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। 2,43,000 কোটি টাকার বাজেট ডেফিসিট রেখে আপনার এই ইনফ্লেশন টার্গেটটা অ্যাচিভ করা ডিফিকাল্ট হবে। যদি বৈদেশিক উৎস থেকে তার যেই লক্ষ্যমাত্রার ঋণ বা গ্র্যান্ট এটা যদি না নিতে পারে, তাহলে কিন্তু চাপটা পড়বে আপনার আভ্যন্তরীণ উৎস। বাজেট ডেফিসিট কিন্তু এই 2,43,000 কোটি টাকার মধ্যে থাকবে না, এটা হয়তো বেড়ে 3 লক্ষ কোটি টাকার বেশি চলে যাবে। সরকার যদি বেশি করে ঋণ নেয় আভ্যন্তরীণ উৎস থেকে, তাহলে কিন্তু এটা প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ, এই বিনিয়োগকে সিগনিফিকেন্টলি কমায় দেবে। বাজেটে প্রশ্নহীনভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা, ব্যাংক হিসাব খোলায় টিআইএন বাধ্যতামূলক না করা, ব্যাংক লুটেরাদের ফিরে আসার সুযোগ না দেয়া সহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল একটা চ্যালেঞ্জ হবে হচ্ছে মূল্যস্ফীতিটাকে আমরা কমিয়ে আনতে পারবো কিনা। যদি মূল্যস্ফীতিকে আমরা না কমিয়ে আনতে পারি, তাহলে সাধারণ মানুষ এই বাজেট থেকে কোনো সুবিধা পাবে না। রপ্তানি খাত যদি চাঙ্গা না হয়, তাহলে কিন্তু রিজার্ভের একটা চাপ বাড়বে। সরকার ব্যক্তি খাতকে যথেষ্ট পরিমাণে চাঙ্গা করতে পারবে কিনা। ব্যক্তি খাত এখন উচ্চ সুদের যে হার, সেটার জন্যে তারা ভুক্তভোগী। সরকারের জন্য যে বড় চ্যালেঞ্জ হচ্ছে, তাকে দেখাতে হবে যে তারা সংস্কার করতে অঙ্গীকারবদ্ধই না, তারা সংস্কার করতে পারছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকার যে নতুন উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক হলেও সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় 10 বছরের কারাদণ্ড হয়েছে হাসানুল হক ইনুর। এ নিয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই অভিযোগ প্রমাণ করেছে এবং অডিও ভিডিও প্রমাণ করেছে। তিনি আদালতে 2 জন সাফাই সাক্ষী দিয়ে তিনি কিন্তু পরিষ্কারভাবে তার যে অডিও রেকর্ডিং, মিরর সাক্ষাৎকার এবং চ্যানেল 24-এ তার যে বক্তব্য, এগুলি চ্যানেল 24, নিউজ 24, সেইগুলোতে সবগুলো বক্তব্য তিনি কিন্তু স্বীকার করেছিলেন। তো তার এরকম স্বীকারোক্তির পর অন্যান্য চার্জ প্রমাণিত হবে না,
এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। পাশাপাশি আমরা মনে করি যে 3টি চার্জে তিনি তারা দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় 10 বছরের কারাদণ্ড হয়েছে হাসানুল হক ইনুর। এই বিষয়ে আইনজীবীরা ব্রিফিং করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। বিগত সময় আর্থিক খাতে হওয়া বিশৃঙ্খলা নিরসনে ব্যবস্থা নিয়েছে সরকার। সংসদ অধিবেশনের এই দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বেলা 11টায় শুরু হয় বাজেট অধিবেশনের শেষ দিনের প্রশ্নোত্তর পর্বে আলোচনার টেবিলে উপস্থাপন করা মঞ্জুরির দাবির উপর ভোট গ্রহণ শুরু হয়। এ সময় একটি ছাড়া সবগুলো দাবির উপর ছাঁটাই প্রস্তাব দেয় বিরোধী দলের সংসদ সদস্যরা। এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন বিগত সময়ে আর্থিক খাতে হওয়া দুর্নীতির কথা তুলে ধরে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সোমবার সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 পাশ করা হয়। এই সরকার মন্ত্রীর কাছে এতটুকু দাবি জানাতে চাই যে অর্থনৈতিক হলমার্ক কেলেঙ্কারি বা জনতা ব্যাংক বা বেসিক ব্যাংক যে ঋণ কেলেঙ্কারি হয়েছিল সে ধরনের ঘটনাগুলো অতীতে সংঘটিত হয়েছিল। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেউ যদি হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি বা বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো কোনো বিষয়ের সাথে জড়িত থাকে সেগুলোর বিরুদ্ধে যেন এক ধরনের একটা প্রশাসনিক ব্যবস্থা আভ্যন্তরীণ জায়গা থেকে গ্রহণ করা হয়, সেজন্য মাননীয় অর্থমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমি নিশ্চিত করে বলতে চাই আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। দর্শক, বাজেট প্রসঙ্গে একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে আলোচনা করব সংবাদের পরের অংশে। যাচ্ছে অন্যান্য খবরে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে 2026-27 অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিকাল 3টায় কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এ মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর মোস্তাকুর রহমান। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের প্রথম মুদ্রানীতি এটি। মূল্যস্ফীতি কিছুটা কমতে থাকলেও মধ্যপ্রাচ্য সংকটের কারণে তা আবার বেড়ে গত মে মাসে 9.42% উঠেছে। অপরদিকে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও তলানিতে। তবে মুদ্রাস্ফীতির চাপ সামলাতে এবারও কমানো হচ্ছে না নীতি সুধার, অপরিবর্তিত থাকছে 10%। যদিও এর আগে বিভিন্ন সময় গভর্নর জানিয়েছিলেন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়াতে কমানো হতে পারে সুদের হার। তবে উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রাইভেট সেক্টরের জন্য পর্যাপ্ত স্পেস থাকে। আবার সরকার যেহেতু কিছুটা ব্যাংকমুখী, সরকার বিভিন্ন বাজেট ঘাটতি পূরণের জন্য সরকারকে ব্যাংক থেকে বিভিন্ন প্রকার আর্থিক সহায়তা নিতে হচ্ছে। অর্থাৎ সরকারের জন্য যাতে স্পেস থাকে, এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় করেই একটা মুদ্রানীতি ঘোষণা করা হবে। দর্শক, 2026-27 অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে, সেখানে চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না করি, এটা দুইটা পর্যায়ে থাকে। আপনারা জানেন যে একটা ক্যাশ হিসাবে অ্যাক্সেস থাকে আর একটা থাকে যে বিভিন্ন সিকিউরিটিজে ইনভেস্টমেন্ট হিসাবে অ্যাক্সেস। তবে এখানে দুইটা লাইন আছে আমার প্রেজেন্টেশন, একটা সবুজ আর একটা হচ্ছে লাল। লালটা হচ্ছে অ্যাক্সেস লিকুইডিটি অ্যাসেট, যেটা অ্যাক্সেস লিকুইড অ্যাসেট, আর একটা হচ্ছে অ্যাক্সেস রিজার্ভ। রিজার্ভ বলতে আমি ক্যাশ বোঝাচ্ছি। ক্যাশের অ্যাক্সেস পরিমাণ বলা যায় না, এটা অনেক যেরকম ছিল সেই ফ্ল্যাট পর্যায়ে আছে। তবে অ্যাক্সেস লিকুইডিটি ইন টার্মস অফ সিকিউরিটিজ এটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যদিও গত মাসে কিছুটা কমার টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। সিকিউরিটিজে যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট অ্যাক্সেস যেটা জুনে ছিল 2 লক্ষ
79,000 কোটি টাকা, সেটা 3,10,000-11,000 কোটি টাকার মতো হয়ে গেছে। তো এটার কারণ হচ্ছে এক্সেস ক্যাশ না রেখে তারা ইনভেস্টমেন্ট রেখেছে। স্বভাবতই ব্যাংকগুলো তাদের মুনাফা অর্জনের একটা টেন্ডেন্সি আছে, এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের যেহেতু একটা সাবডিউট অবস্থা আমরা পরিলক্ষিত দেখেছি, এবং সেই প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের যে লো প্রবণতা, অর্থাৎ ঊর্ধ্বমুখী কম প্রবণতা, সেই প্রবণতার জন্য আসলে প্রাইভেট সেক্টর ক্রেডিটের যে ডিমান্ড, প্রাইভেট সেক্টর ক্রেডিট নেওয়ার মতো যে কন্ডিশন ইকোনমিতে, সেটা হয়তো অতটা, সেই অ্যাপিটাইটটা হয়তো সেরকম ছিল না। ফলে ব্যাংকের ইনভেস্টমেন্ট অনেকটাই যেটা আসলে বিলস অ্যান্ড বন্ডে সিকিউরিটিজে কেন্দ্রীভূত ছিল। দর্শক, 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণার কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকে। গভর্নর সেখানে কথা বললে আমরা আবারও ফিরব। দর্শক, যাচ্ছি পরবর্তী খবরে। রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ, সবাইকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এনবিআর এর বিদায়ী চেয়ারম্যান ও নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে অর্থ বিভাগের কর্মকর্তাদের মতবিনিময়ে কথা বলেন তিনি। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই সহযোগিতা করলে ও দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যাবে। এ সময় বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, রাজস্ব আদায় চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয়। আমরা 18 কোটি মানুষ, প্রত্যেকে যদি তার দায়িত্বটা সততা আন্তরিকতার সাথে কাজ করে, এবং এটার যদি যোগফল এটা যদি যোগ করা হয়, তার ফলাফলই হলো দেশের উন্নতি। ডিজিটাইজেশনের যে উদ্যোগগুলো শুরু করেছে, এগুলোকে ক্যারি করতে হবে, এবং সেটা করলেই আমাদের এফিসিয়েন্সি বাড়বে, এবং আমাদের যে কর ফাঁকিগুলো হয় সেগুলো কমে যাবে, তাতে রাজস্ব বাড়বে। বিদ্যুৎ উৎপাদনের হিসাব বলছে এক কথা, কিন্তু সাধারণ মানুষের বাস্তবতা যেন আরেক গল্প। দেশের বিভিন্ন জেলায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠছে জনজীবন। প্রচণ্ড গরমে শিশু বৃদ্ধরা যেমন কষ্টে দিন কাটাচ্ছেন, তেমনি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। বিদ্যুৎ সংকটে ক্ষোভ আর হতাশা বাড়ছে সবখানে। কোথাও চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ, আবার কোথাও চাহিদার কয়েক গুণ বিদ্যুৎ উৎপাদন। এরপরও মানুষকে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে অন্ধকারে। দ্বীপ জেলা ভোলা, প্রায় 13.5 লাখ মানুষের এই জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা 116 মেগাওয়াট, কিন্তু জেলার 3টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক উৎপাদন হয় প্রায় 450 মেগাওয়াট। স্থানীয় চাহিদার প্রায় 3 গুণ বিদ্যুৎ উৎপাদন হলেও দিনরাতের বড় একটি সময় লাখো মানুষকে থাকতে হচ্ছে অন্ধকারে। 450 মেগাওয়াট বিদ্যুৎ তারা বাইরে খুলনা বেনাপোলের দিকে দিতেছে কেন? আমাদের ভোলার মানুষের যেটা অধিকার আদায়ের জন্য, অধিকার আমাদের ভোলা মানুষের পাওনা, এটা আমাদের পরিপূর্ণ ভোলাকে দিয়ে তারপর বাইরে দিতে হবে। আমাদের মূল দাবি হলো আমরা বিদ্যুৎ দরকার। আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ দেশের বাইরে ভোলার বাইরে যাক, দেশবাসী ব্যবহার করুক। স্থানীয়রা বলছেন, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমে ঘরে বাইরে চরম দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। বিদ্যুৎ না থাকায় থমকে যাচ্ছে ছোট ব্যবসা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঠিকভাবে অনলাইনে কাজ করতে পারতেছি না, মোবাইলে চার্জ দিতে পারতেছি না, ল্যাপটপ অচল হয়ে যাচ্ছে বিদ্যুতের কারণে, ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আইসিইউতে থাকলে যে অবস্থা একটা নাগরিকের, হবিকুল আমাদের ভোলার প্রতিবিদ্যুতের একই অবস্থা। এই জন্য আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন করতেছি, আমাদের এই ভোলার পল্লী বিদ্যুৎ কিভাবে আমাদেরকে দেওয়া যায়, এদিকে আপনারা নজর দেন। একই চিত্র টাঙ্গাইলেও। জেলার দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় 100 মেগাওয়াট হলেও মিলছে মাত্র 54 মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিংয়ে গরমে হাঁসফাঁস করছেন বাসিন্দারা। 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 7 ঘন্টা 8 ঘন্টা থাকে, তারপরে আর এই 14-15 ঘন্টা এই বিদ্যুৎ থাকে না। লেখাপড়া বাদ দিয়ে খেলাধুলার প্রতি মগ্ন হতে আছে বেশি, বিদ্যুৎ থাকে না, দেখা যায় যে অন্ধকার হয়ে যায় ঘর। রাত্রে পোলাপান নিয়ে ঘুম পারন যায় না, দিনে কারেন্ট থাকে না, মানুষ তো খুব অসুবিধা ভোগ করতেছে। বারবার বিদ্যুৎ অফিসে অভিযোগ জানিয়েও সমাধান না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। 24 ঘন্টা বিদ্যুৎ দেওয়ার জায়গায় সেখানে 6 ঘন্টা ঘরে পাওয়া যায় না, 8 ঘন্টা পাওয়া যায় না। সকালে কারেন্ট থাকে না, দুপুরে কারেন্ট থাকে না, মানে এত কারেন্টের প্রবলেম বলার বাহির। সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কারিগরি সমস্যা আছে, সমাধান হয়ে গেলে বিদ্যুৎ উন্নতি হবে এবং বিদ্যুৎ সবার সরবরাহ দেওয়া যেতে পারে। দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিকের কন্টেইনার প্রতিনিয়ত তৈরি করছে দুর্ঘটনার ঝুঁকি। এগুলো ধ্বংস করতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথা থাকলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে তা করা যাচ্ছে না। দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে রাবার টায়ার গেন্ট্রি ক্রেন কিংবা কাস্টমসের অকশন শেডে আগুন লাগার ঘটনায় আবারও আলোচনায় চট্টগ্রাম বন্দরে থাকা ডেঞ্জারাস গুডস বা বিপজ্জনক পণ্যের কন্টেইনার। বন্দর জুড়ে এমন কেমিক্যাল কন্টেইনার রয়েছে 350-র বেশি, যার মধ্যে 57টি থেকে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রাসায়নিক, যা বন্দরের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি বাড়াচ্ছে। চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে কিন্তু একটা নতুন কেমিক্যাল শেড তৈরি করেছে, যেই কারণে আমরা নতুন যে সমস্ত পণ্য সামগ্রী আসছে কেমিক্যাল আইটেম, আমরা ক্লাস অনুযায়ী সেগুলোকে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করতে পারছি। কিন্তু যেগুলো অনেক পুরনো, এমন পুরনো আছে 2003 সালের কন্টেনার রয়েছে, এই কন্টেনারগুলোকে আসলে আমাদের এখন ডিসপোজ অফ করা অতি জরুরি। কাস্টমসের সাথে এবং এনবিআর এর সাথে উদ্যোগ নিয়ে এগুলোকে লাফার্স হোলসিম সিমেন্টের যে ইনসিনারেটর আছে সেখানে ধ্বংস করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা বন্দরে থাকা এসব ঝুঁকিপূর্ণ রাসায়নিক ধ্বংস করতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা সইয়ের কথা থাকলেও 7 মাস পরও চূড়ান্ত হয়নি খসড়া। এমওইউ করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেখানে কিছু ফাইন্ডিংস ছিল, আমরা সেটার জবাব দিয়েছি। আশা করছি এমওইউটা হয়ে গেলে পরবর্তীতে লাফার্স হোলসিম মাধ্যমে এটা ধ্বংসের কার্যক্রম এগিয়ে যাবে। বন্দরকে যে কোনো ধরনের ঝুঁকি থেকে দূরে রাখতে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। যতটুকু জানি সিলেটে নাকি কোন একটা জায়গার মধ্যে এটা ধ্বংসের প্রক্রিয়া হয়েছে এবং ওখানে নিয়ে যাওয়ার জন্য নাকি ওখানে আবার তৃতীয় আরেকটা শক্তি কাজ করতেছে। এই করতে করতে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। বন্দরের নতুন কেমিক্যাল শেডে পড়ে থাকা পণ্যের মধ্যে আছে কসমেটিক্স, ক্লিনিং এজেন্ট, পেস্টিসাইড, ফার্মাসিউটিক্যালস পণ্যসহ নানা ধরনের দাহ্য পদার্থ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরে আগ্রাবাদ মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না এলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিক নেতারা। একটি পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দিতে দেওয়া হবে না বলেও জানান তারা। এ সময় তারা বিদেশি অপারেটরের পরিবর্তে দেশীয় প্রতিষ্ঠানের মধ্য থেকে যারা যোগ্য তাদের মাধ্যমেই এনসিটি পরিচালনার আহ্বান জানান। পিসিটিতে যে রেড সি গেটওয়ে কাজ করতেছে সেখানে বন্দর সংশ্লিষ্ট কোন শ্রমিক কর্মচারী নাই। এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিব না। দর্শক, বাজেট প্রসঙ্গে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। স্টারভিস স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকে এবং আপনাদের দর্শকদেরকেও। আপনি জানেন যে আজকের প্রস্তাবিত যে বাজেট ছিল সেটি পাশ হতে যাচ্ছে সংসদে। প্রায় 1 মাস এই প্রস্তাবিত বাজেটটি বিভিন্ন আলোচনা হলো। আপনার দৃষ্টিতে এবারের বাজেটে কোন কোন দিক বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিংবা আসলে সরকার কোন কোন দিকে বেশি গুরুত্ব দিয়েছে এবারের বাজেটে? এই বাজেটটা যদি আমরা বিশ্লেষণ করে মোটামুটি অর্থনীতিবিদরা যেভাবে বলছেন, আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকে অ্যালোকেশনটা বাড়ানো হয়েছে, ফোকাসটা বাড়ানো হয়েছে। একটা গতিশীল উন্নয়নশীল দেশের জন্য যে সমস্ত খাতগুলো বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে কিছুটা রিঅ্যালোকেশনের একটা ধারা দেখা যাচ্ছে। কিন্তু সমস্যাটা আসলে বোধহয় সেখানে না, কারণ আমাদের অ্যালোকেশন বাড়লেই যে গুণগত দিকটা সেখানে বজায় থাকে সেটা না। আমরা বছরের পর বছর দেখে আসছি যে অ্যালোকেশন আর আমরা যেই লক্ষ্যমাত্রা, নাম্বারের লক্ষ্যমাত্রা না, উন্নয়নের যে লক্ষ্যমাত্রা আমরা আসলে অর্জন করতে চাই, যে বেঞ্চমার্কগুলো, ওগুলো অনেক সময় আসলে পূরণ হয় না। সুতরাং আমাদের একটা দেখতে হবে নাম্বারের বিষয়টা, যে আমরা গত বছরের চেয়ে আমাদের বাজেট এবার অনেক বড়, ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটা আমাদের একটা ধারাবাহিকতা। কিন্তু আমাদের আসলে বড় বাজেটের যে জাস্টিফিকেশন, এটা কিন্তু আমরা কখনোই আসলে ওইভাবে এক্সপ্লোর করি না যে আমাদের আসলে প্রতি বছরই একটা বড় বাজেট থাকতে হবে কিনা এটার ব্যাপারে। এই বাজেটে বেশ কিছু বিষয়ে জোর দেওয়া হচ্ছে, যেমন বিনিয়োগ বান্ধবতার কথা বলা হচ্ছে, সবসময় এটা বলা হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু এখানে সমস্যা যেটা দাঁড়াচ্ছে, আমরা চাচ্ছি যে কর্মসংস্থান বাড়ুক, আমাদের অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়ুক, এগুলো সব ঠিক আছে, কিন্তু এই যে কর্মসংস্থানের বিষয়টা যদি আমরা দেখি, সেখানে আমরা একটা
টার্গেট দিয়েছি যে আমরা এত জব ক্রিয়েট করব 1 বছরের মধ্যে, তো সেটার জন্য বিনিয়োগটা কিভাবে আসবে সেটা একটু আমাদের বোঝার দরকার আছে, জনগণেরও দর্শকদেরও বোঝার দরকার আছে। কারণ কর্মসংস্থান বাড়াতে হলে শিক্ষাটাকে এই কর্মসংস্থানের সঙ্গে অ্যালাইন করতে হবে। আমাদের আসলে সেই অ্যালাইনমেন্টটা এখনও পুরোপুরি নাই। দ্বিতীয় হচ্ছে যে আমরা আসলে কোন ধরনের জব তৈরি করতে চাই। যেমন আমাদের দেশের বিশ্ববিদ্যালয় থেকে অনেক গ্রাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা জব পাচ্ছে না, অথচ আমাদের ভোকেশনাল ট্রেনিং আরও বেশি দরকার। কারিগরি ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার ঘাটতি রয়েছে। সুতরাং এটা শুধু বাজেটের বরাদ্দের বিষয় না, এটা হচ্ছে যে আমরা গুণগতভাবে আমাদের বাজেটটা যেভাবে অ্যালোকেট হচ্ছে সেটা ব্যবহার করতে পারবো কিনা। আর ওই সমস্ত ক্ষেত্রে যেগুলো কর্মসংস্থানকে সাপোর্ট করে, আনফর্চুনেটলি ওদিকে কিন্তু বরাদ্দটা খুব বেশি বাড়ে নাই। সুতরাং এক্ষেত্রে বেশ কিছু গ্যাপ আছে। আরও একটা দিক যেটা আমাদের আলোচনায় আসা দরকার, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কতগুলো বাধা আমরা দেখতে পাচ্ছি, যেটা সরকার আশা করছি ওভারকাম করার জন্য তাদের একটা স্ট্র্যাটেজি বা পরিকল্পনা থাকবে। সেটা হচ্ছে যে সরকারি খাতে কিন্তু বেশি জব তৈরি হয় না, জব আসলে তৈরি হয় বেশিরভাগই প্রাইভেট সেক্টরে। আর প্রাইভেট সেক্টরের বিনিয়োগ বাড়তে হবে। গত কয়েক বছরে কিন্তু প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কমে গেছে। সেটাকে যদি সচল করতে হয়, আরও প্রবৃদ্ধি বাড়াতে হয়, তাহলে আমাদেরকে এটা কিন্তু মূল যোগানটা দেয় ব্যাংকিং সেক্টর। সেখানে আবার একটা কম্পিটিশন আছে যে সরকার কত ঋণ এখান থেকে নেবে, আবার তারপরে কতটা বাজেটে তো বড় একটা ঘাটতি রয়েছে, সেটা একটি বড় অংশ সরকার ব্যাংকের দিকে ঝুঁকতে পারে। এটা একটা বড় ধরনের ঝুঁকি, কারণ আমাদের ব্যাংকিং সেক্টরটা অলরেডি এখন একটা ক্রাইসিসের পর্যায়ে আছে। সুতরাং এই ব্যাংকিং সেক্টর থেকে আরও ঋণ নিয়ে আমরা প্রাইভেট সেক্টরে কতটা জব তৈরি করতে পারবো, এর যে মানে বিশ্লেষাত্মক ব্যাখ্যা সেটা কিন্তু আমাদের কাছে নেই। সুতরাং এখনও বাজেট পাস হয়েছে, আমরা অবশ্যই পাস হয়ে যাবে সেটা দেখাই যাচ্ছে, কিন্তু এটার আলোকে আমরা 1 বছর পরে আমরা কি বলতে পারবো যে আসলে যে লক্ষ্যমাত্রাগুলো দেয়া হয়েছিল সেগুলো আমরা অর্জন করতে পারবো, এখন সেই কনফিডেন্সটা বিল্ড হয়নি। আপনি শিক্ষা খাতে গুণগত মানের কথা বলছিলেন। আমরা যদি বাজেটকে স্বল্প কিংবা মধ্যম আয়ের যারা মানুষ রয়েছে তাদের দিক থেকে বিবেচনা করি, তাহলে এবারের যে বাজেট, প্রস্তাবিত বাজেট যেটি আজকে পাস হতে যাচ্ছে, সেটি আসলে কতটা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের স্বস্তি দিতে পারে? এখানে বেশ কিছু দিক আছে যেখানে করের আওতা বাড়ানোর কথা ছিল, সেটা অনেকটুকু সংকুচিত করা হয়েছে। একই সাথে সাথে কিছু কিছু বিষয়, ভর্তুকির বিষয়টা এখনও থাকবে, এবং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর ব্যাপারে সরকার বেশ সেন্সিটিভ বলে মনে হচ্ছে। কিন্তু বাস্তব বিষয়টা হচ্ছে এই যে মুদ্রাস্ফীতি কিন্তু আসলে বাড়ে কেন, বা কেন এই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে এটা আরও বেশি জটিল হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আমাদের বাজারটাতে এফিসিয়েন্সি নাই। এই বাজারটা আসলে অনেকটাই একটা সিন্ডিকেট নিয়ন্ত্রিত। আমরা যদি শুধু ভোজ্য তেলের কথাই বলি, আমরা যদি ওপেন করে দিতাম যে এখানে 100, 200, 500 ইম্পোর্টার থাকবে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো। এটাকে যদি কনসেন্ট্রেট করে 4-5 জন 10 জনের হাতে ছেড়ে দেওয়া হয়, আর তারা যদি মার্কেটটা নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু আমরা যেই বেনিফিটটা পেতে পারি এই বাজেট থেকে, ওই বেনিফিটটা একটা সিন্ডিকেট নিয়ন্ত্রিত মার্কেট থেকে পাওয়া সম্ভব না। সুতরাং আমাদের কিছু রিফর্মের জায়গা আছে। এই বাজেটের যে বেনিফিট, আমরা ধরে নিচ্ছি এর পেছনে সদিচ্ছা রয়েছে, আমরা ধরে নিচ্ছি যে এর পেছনে ভালোভাবে কাজ হবে, কিন্তু অন্যদিকে যে সমস্ত সাপোর্টিং স্ট্রাকচারাল রিফর্মগুলো দরকার, সেটা হলে এগুলো সম্ভব হবে। আপনি বলছিলেন যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাজেট আসলে কিভাবে কাজ করতে পারে। আপনি জানেন যে আজকে 2026-27 অর্থবছর যে প্রথমার্ধের, সেখানে মুদ্রানীতি ঘোষণা ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকে। আমরা বরাবরই দেখি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তো মুদ্রানীতি একটি সবচেয়ে বড় টুলস, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে এই টুলসটা কতটুকু কার্যকর হচ্ছে, কিংবা কেন পুরোপুরি কার্যকর হতে পারছে না? তার একটা অন্যতম কারণ, আমার সম্প্রতি একটা বই আমি এটা বিশেষ করে আলোকপাত করেছি, ইনফ্লেশন অ্যান্ড দ্য হার্ড ট্রুথ। আর সেই হার্ড ট্রুথটা হচ্ছে এই যে আমাদের মুদ্রাস্ফীতির সমস্যাটা মুদ্রানীতি থেকে যতটা মানে এফেক্টেড হতে পারে, আমাদের আসলে কাঠামোগত দিকটার দিকে আরও জোর দেওয়া দরকার। তার কারণ হচ্ছে আমরা যদি প্রাইস ফরমেশনের কথা চিন্তা করি, যে আসলে প্রাইসটা কোত্থেকে আসে, অর্থাৎ এই যে একজন ফার্মার, সে বাংলাদেশে একটা প্রত্যন্ত এলাকা থেকে সে তার কৃষিকাজ করে সেই ফসলটা বাজারে আনলো, আর সেও পেল না তার যে মূল্য সেটা, আর যখন সেটা বাজারে আসছে, যারা
মানে ভোক্তা আছে তাদের একটা উচ্চ মূল্য দিয়ে এটা সংগ্রহ করতে হচ্ছে। এখানে যে গ্যাপটা, এই যে মধ্যস্বত্বভোগীদের যে জায়গাটা, এই জায়গাটা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটা শুধু সেন্ট্রাল ব্যাংকের ওই মুদ্রানীতির মাধ্যমে কন্ট্রোল করাটা সম্ভব না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মুদ্রার প্রবাহ আসলে নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ এখানে স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছে। আর স্ট্রাকচারাল প্রবলেমগুলো আসলে আর সমাধানে সরকার কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে পারে? প্রথম কথা হচ্ছে এখানে স্বচ্ছ মার্কেট দরকার। যেখানে যেখানে আমি একটু সিম্পল উদাহরণ দেই, রংপুরের একজন ফার্মার সে তার সবজি ঢাকায় আনবে, তার যে কস্ট, এখানে ট্রান্সপোর্টেশনের কস্ট আছে ঢাকায় আনার জন্য, আর সরকারের কিছু ভ্যাটের বিষয় সেটা থাকতে পারে, আর কোনো কস্ট এখানে আসলে থাকা উচিত না। কিন্তু আমরা জানি যে আমরা ভোক্তা হিসাবে যখন এটা পাই তখন ৩-৪ গুণ বেড়ে যায়, যেটার বেনিফিটটা কিন্তু ভোক্তাও পায় না, সেটা যে উৎপাদনকারী সেও পায় না। সরকারের অবশ্যই এখানে দুর্নীতির বিষয় আছে, এখানে ক্ষমতার অপব্যবহারের দিকটা আছে। আমরা যদি এই দিকে সতর্ক হই, সচেতন হই, দায়িত্বশীল হই এবং জবাবদিহিতার সঙ্গে কাজ করি, আমার মনে হয় নতুন সরকারের অনেক কিছু ভালো উপহার দেওয়ার সুযোগ আছে। নতুন সরকার তো বারবার বলছে কল্যাণ রাষ্ট্রের কথা, এবং আমরা এবার বাজেটেও দেখেছি যে সামাজিক নিরাপত্তা খাতে একটি বড় এখানে বরাদ্দ রাখা হয়েছে। সেই কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কিংবা সামাজিক নিরাপত্তা খাতে তো একটি বড় ব্যয় এখানে করতে হবে সরকারকে, সেখানে আসলে চ্যালেঞ্জগুলো কী কী? ওয়েল, প্রথমত হচ্ছে যে আমরা অতীতের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে আমরা কথা ছিল যে কথায় না বড় হয়ে কাজে বড় হব, কিন্তু আমাদের আসলে কথায় আমরা বেশি বড় হয়েছি। আমরা জাতিকে অনেক কথা বলেছি, অনেক স্বপ্ন দেখিয়েছি, কিন্তু সেটা দুর্নীতির সয়লাবে ভেসে গেছে। সরকারের প্রথম দায়িত্ব হবে যে জনগণের প্রতি, জনগণ যে ম্যান্ডেট দিয়ে তাদেরকে এনেছে, সেই ম্যান্ডেটের প্রতি জবাবদিহিতার অনুভূতি নিয়ে, সচেতনতা নিয়ে অগ্রসর হওয়া, এবং যেখানে যেখানে বটলনেকগুলো আছে, বাধাগুলো আছে, সরকার চাইলে এটা অবশ্যই দূর করতে পারে। এখানে একটা সদিচ্ছার বিষয় আছে। আমরা কি আসলেই ক্ষমতার সত্যিকার উৎস জনগণকে মনে করি? জনগণ এরকম সরকারের পাশে থাকবে যদি সরকার সেই সদিচ্ছা নিয়ে কাজ করে। কিন্তু আমাদের স্ট্রাকচারাল প্রবলেমের একটা অংশ হচ্ছে এই যে আমরা আসলে এই যে মধ্যস্বত্বভোগী যারা দুর্নীতি করে, যারা ব্যবসায় নিজেদের মানে বিশেষ সুবিধা আদায় করার চেষ্টা করে, যেটাকে আমরা বলতে পারি এলিট ক্যাপচার্ড ইকোনমি, তো সেখানে আমরা যদি তাদের কাছ থেকে ক্ষমতাটা ধরে রাখতে চাই তাহলে ওই জনগণের যে আস্থা এবং জনগণের যে কল্যাণ, ওটা কথায় থাকে, কাজে থাকে না। আমরা আশা করব যে নতুন সরকার যে ম্যান্ডেট নিয়ে এসেছে, জনগণ তাদেরকে যে ম্যান্ডেটটা দিয়েছে তার প্রতি সম্মান দেখিয়ে তারা এ বিষয়ে সচেতন হবেন ইনশাআল্লাহ। আপনি একটা কথা বলছিলেন যে বাজেটে বরাদ্দর চেয়ে বাজেটের বাস্তবায়নে গুণগত মানের দিকে গুরুত্ব দেওয়ার কথা, এবং গতকালকে প্রধানমন্ত্রীর সংসদে এই কথাটি বলেছেন যে বাজেটে বরাদ্দর চেয়ে আসলে গুণগত মানটাকে ধরে রাখা বেশি জরুরি। আমরা দেখেছি যে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সময় পিছিয়ে থাকে, এবছরও যে বিগত অর্থবছর সেখানে আসলে 50% বেশি বাস্তবায়ন করতে পারেনি। আর গুণগত মান আসলে কীভাবে সেই বাস্তবায়ন করতে পারে? ওয়েল, এজন্য যে কোনো একটা, অনেক দেশের অভিজ্ঞতা আছে, এখানে কিছু কেপিআই সেট করতে হয়। সেই কেপিআই ধারণ করে সেগুলো অর্জন করার জন্য আমরা কতটুকু অগ্রসর হচ্ছি সেটা আমাদেরকে দেখাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা টার্গেট দিয়ে দিলাম এবছরে, আগামী বছর গিয়ে দেখলাম সে টার্গেটগুলো পূরণ হয় নাই, যে অর্থ বরাদ্দ হচ্ছে সেটা বাস্তবায়ন হয় না। এটার জবাবদিহিতা কী? এটার কনসিকুয়েন্সটা কী? এই কনসিকুয়েন্স যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে এবং যারা যারা এই সমস্ত বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট তাদের মধ্যে সেই কনসিকুয়েন্সগুলো পরিষ্কার না হবে এবং তারা দেখতে পাবে যে যা করার সেটা কিভাবে করতে হবে, কখন করতে হবে, কতটুকু করতে হবে, এটা না করলে যে কনসিকুয়েন্স, আনফর্চুনেটলি সেই ধারাবাহিকতাটা আমরা এখনও বিল করতে পারি নাই। সুযোগ আছে, আমরা চাইলেই অনেক ভালো ভালো দেশে সরকাররা জনগণের কল্যাণকে সামনে রেখে তারা কাজ করছে। এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের কথাই আমরা বলি, তারা তো এগিয়ে যাচ্ছে, এবং তাদের যে গুড গভর্নেন্সের যে ইনিশিয়েটিভ, এ থেকে আমাদের শেখার আছে, আমাদের অনেক কিছু দেওয়ার আছে, শেখার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সদিচ্ছাটা, যে আমরা যেটা বলি সেটা যেন করি। আচ্ছা, আমরা প্রতি বছরই তো শুনতে পাই বিভিন্ন আশার বাণী সরকারের পক্ষ থেকে কিংবা যারা নিয়ন্ত্রণে থাকেন তাদের পক্ষ থেকে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, বিশেষ করে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি সেখানে কিছু দুর্নীতির কথা তো বারবার চলে আসে, বিভিন্ন প্রকল্পের দীর্ঘসূত্রিতা, অপ্রয়োজনীয় প্রকল্প, এবং সেখানে দুর্নীতি তো রয়েছে। এই জায়গাটাকে, দুর্নীতি কমাতে সরকার আসলে কি পদক্ষেপ নিতে পারে? আপনি গুড গভর্নেন্সের কথা বলছিলেন। এখানে গুড গভর্নেন্সের প্রথম কথা হচ্ছে যে এখানে কারা এই ডিসিশন মেকিংয়ের সঙ্গে ইনভলভড।
এখানে প্রশাসন আছে, এখানে এই প্রশাসনের বিষয়টা একটা বড় জটিলতা তৈরি হয়ে আছে, কারণ ওখানে কিন্তু সত্যিকার অর্থে কোনো দায়বদ্ধতা নেই। আমরা দুর্নীতির কথা শুনি, কিন্তু সেখানে আমরা দেখি না, হয়তো সাময়িকভাবে কেউ বরখাস্ত হলো বা কেউ বদলি হলো, এই ধরনের আমরা শুনি, কিন্তু সত্যিকার অর্থে কোনো কনসিকুয়েন্স নাই। আমরা যদি এই ক্ষেত্রে মানে হার্ড ইয়েতে কোনো না যাই, তাহলে পরে আমরা তো দৃষ্টান্ত তো নাই যে আমি কিছু ভুল করলে, খারাপ করলে তার কনসিকুয়েন্স আছে, এইটা প্রতিষ্ঠা না করা পর্যন্ত এই কালচারটা গড়ে উঠবে না। এবারে বাজেটে যে অর্থ সংস্থান, এটি একটি নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এই অর্থ সংস্থানের ক্ষেত্রে আমরা দেখেছি যে এনবিআরকে একটি বড় টার্গেট দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে আমরা দেখেছি যে নতুন যে রিভাইজড হচ্ছে বাজেট, প্রস্তাবিত বাজেট যেটা পাশ হতে যাচ্ছে, সেখানে বেশ কিছু খাত থেকে ট্যাক্স, কর এগুলোর মকুব দেওয়া হয়েছে। সার্বিক বিষয় নিয়ে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অর্থ সংস্থান কতখানি চ্যালেঞ্জ হতে পারে? এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তার কারণ হচ্ছে যে আমরা প্রতি বছরই দেখি যে কর রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা যে টার্গেটটা দেই, এখানে ঘাটতি থেকেই যায়। এটা ওর একটা স্ট্রাকচারাল প্রবলেম, অর্থাৎ এটা এক বছর বাড়লো এক বছর কমলো তা না, এই ঘাটতিটা আমাদের একটা নিয়মিত ঘাটতি। এর একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে যাদের কাছ থেকে আমরা কর আদায় করতে বেশি সক্ষম, তাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে কর আদায় করছি না বলতে এই জন্য বলছি যে পাচ্ছি না তা না, করছি না। অর্থাৎ বিভিন্ন দুর্নীতির ফাঁক ফোকলে পড়ে কোটি কোটি টাকা যেখানে মানুষের দেওয়ার কথা, সেখানে তারা 1/10 বা সামান্য কিছু দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে। সুতরাং এনবিআরের যে দুর্নীতি আছে সেটাও থেকে আমাদের মুক্ত হতে হবে, এবং তারাও জাতিকে ভালো কিছু উপহার দিতে পারে। শুধু আমরা যদি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে জাতিকে সামনে এগিয়ে যেতে হলে একটা দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করতে হবে, যেটা আমি বলি আমাদের 3টা ঘাটতির কথা আলোচনা হয়। বাজেট ঘাটতি, এইটা আসলে একটা কৃত্রিম ঘাটতি, আমাদের এত বড় বাজেটেরই প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রাজস্ব আদায়ের ঘাটতি, এটাও একটা ফাঁক সেখানে রয়ে গেছে, বড় একটা ফাঁক। কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে বড় ঘাটতি সেটা হলো যেটাকে আমি বলি ডেফিসিট অফ এথিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। আমি মনে করি এই জায়গাটায় সরকারের যদি ফোকাস থাকে, এবং এটা এক বছরে পরিবর্তন হবে না, আমরা যদি একটা ধারাবাহিকতা তৈরি করি, দৃষ্টান্ত স্থাপন করি, জবাবদিহিতার একটা প্রেক্ষাপট এবং কাঠামো তৈরি করি, ধীরে ধীরে ইনশাল্লাহ আমাদের অবশ্যই সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করছি সরকার বাজেট বাস্তবায়নের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো ওভারকাম করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিও দেশে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা দেশের বাজেট এবং সার্বিক অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে 2026-27 অর্থ বছরের সেখানে প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা হচ্ছে, গভর্নর কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দরকার আমরা হয়তো ভিতরে কাজ করছি, রাইটলি আপনি বলেছেন যে অনেক সময় আমরা মিট করি না বলে রিপ্রেজেন্ট হয়। 2 সপ্তাহ আগে আমার ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট, তাদের সাথে আমরা বসেছি, তাদেরকে স্পষ্ট যে কথাটা আমরা বলেছি যে কোনো ব্যত্যয় যদি ঘটে, ডেভিয়েশন ঘটে যদি পাওয়া যায়, শাস্তিটা সর্বোচ্চ হবে। অর্থাৎ শাস্তির মাত্রাটা সেই ডেভিয়েশনের জন্য যেটা হওয়া দরকার, আগে অনেক হয়তো সর্বনিম্ন মাত্রায় দেওয়া হতো, এটা এখন সর্বোচ্চটাই যাতে ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, গত সপ্তাহে আমাদের 6টা স্পেশাল অডিট করেছে 6টা ব্যাংক 3 দিনের জন্য। এটা 23, 24, 25 তারিখে তারা মূলত ফরেন এক্সচেঞ্জ এবং আইটি অডিট করেছে। এবং আমি গত শনিবারে এই 6টা টিমের সাথে জুমে কথা বলি, থ্রু আপনারা জানেন যে আমরা অনলাইনে একটা মিটিং করি। সেই মিটিংয়ে আমরা অনেক ফাইন্ডিংস নিয়ে দেখতে পাই যেটা খুবই অস্বাভাবিক ধরনের। ইভেন 2025 সালে দর্শক, 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে মুদ্রানীতি ঘোষণা হচ্ছে, গভর্নর মুস্তাকুর রহমান কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের জন্য ঘোষণা হচ্ছে মুদ্রানীতি, কথা বলছেন গভর্নর মুস্তাকুর রহমান, আমরা আবার সরাসরি চলে যাচ্ছি সেখানে। করতে চাইবে তাহলে তো অসুবিধা হবে। এই হচ্ছে মোটামুটি এনপিএল নিয়ে। থ্যাংক ইউ। দর্শক, 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে মুদ্রানীতি ঘোষণা হচ্ছে, সেখানে কথা বলছিলেন গভর্নর মুস্তাকুর রহমান, আমরা সরাসরি ছিলাম সেখানে।
যাচ্ছি পরে খবরে। পাওনা আদায়ের দাবিতে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির সাবেক কিছু কর্মী। তাদের দাবি দীর্ঘ 16 বছর পেরিয়ে গেলেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। যদিও এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন দাবি করছে সকল পাওনা পরিশোধ হয়েছে, আর দাবির বিষয়গুলো আদালতে বিচারাধীন রয়েছে। পাওনা আদায়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে মঙ্গলবার সকালে জড়ো হন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। তাদের দাবি, শ্রম আইন অনুযায়ী 2010 থেকে 2012 সালের জন্য তাদের বড় ধরনের পাওনা রয়েছে, অথচ সেগুলো এখনও পরিশোধ করা হচ্ছে না। আমরা প্রায় 2000 জন এবং আমাদের টোটাল এমপ্লয়ি যারা আছে প্রায় আপনার 3500 এমপ্লয়ি, আমাদের যারা বেনিফিশিয়ারি, যারা এক্স এমপ্লয়ি যারা চলে গেছে, বিভিন্নভাবে তাদেরকে ছাঁটাই করা হয়েছে এখান থেকে। 33,147 কোটি টাকা পার পার্সন আমাদের পাওনা। আমরা বারবার বলেছি আমাদের সাথে বসে আলোচনা করে এটা সুস্থ সমাধান চাই। 6 জনকে গতকালও আমরা জামিন করিয়েছি, আজকে 6 জনকে ধরিয়েছে, কিন্তু আমরা যে বলছি আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, আমাদের সাথে বসে উইন উইন সিচুয়েশনে আমরা একটা সমঝোতায় আসি, কিন্তু গ্রামীণফোন আমাদের সাথে সমঝোতা করতে রাজি হচ্ছে না। তবে আন্দোলনকারীদের বেশিরভাগই কয়েক বছর আগে চাকরি ছেড়েছেন। আইন অনুযায়ী তাদের প্রাপ্য দেয়া হয়েছে বলে জানায় গ্রামীণফোন। এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্দোলনকারীদের দাবি আদালতে বিচারাধীন রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গ্রামীণফোন কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। শাহ সিমেন্টের উদ্যোগে আর্কিটেকচার কানেক্টিং গ্লোবাল মডার্নিটি উইথ লোকাল আইডেন্টিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নির্মাণ শিল্পে গুণগত মান ও উদ্ভাবনের অগ্রযাত্রায় শাহ সিমেন্ট নেক্সট 50-র সহযোগিতায় এই আয়োজন করা হয়। রাজধানী একটি হোটেলে আয়োজিত এই বিশেষ সেমিনারে অংশ নেন দেশের বিশিষ্ট স্থপতি, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং নির্মাণ খাতের পেশাজীবীরা। অনুষ্ঠানে শাহ সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়, স্থাপত্য শুধুমাত্র ভবন নির্মাণের বিষয় নয়, এটি মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, সমাজ এবং ভবিষ্যৎ নির্মাণের অন্যতম ভিত্তি। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে 3,325 টাকা কমে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,21,965 টাকায়। আর 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,11,993 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,82,075 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,778 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এদিকে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার স্থিতিশীল রাখায় ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। 1 আউন্স স্বর্ণের দাম নেমেছে $4,000 নিচে, অবস্থান করছে $3,990। 1 মাসের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে $450। ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্বব্যাপী মার্কিন ডলারের মান শক্তিশালী হচ্ছে, যা অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা বেশ ব্যয়বহুল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা কমে আসায় স্থিতিশীল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। 1 ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে $72, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেল প্রতি ব্যারেল $70 বিক্রি হচ্ছে। বিশ্লেষকদের মতে চলতি সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা শুরু হয় ইরানের জন্য 60 দিনের তেল বিক্রির বিশেষ ছাড় এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় তেলের দাম স্থিতিশীল রয়েছে। ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরুর পর যা উঠেছিল সর্বোচ্চ $126। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসারে বছরের প্রথমার্ধে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর আকাশ ছুঁয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হুমড়ি খেয়ে বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা। ফলাফল, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর শেয়ার বাজারে লেগেছে জোয়ার।
চলতি বছরের শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে গড়ে ওঠা হার্ডওয়্যার কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়েছে, যে কারণে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যের ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক এবছর 125% বেড়েছে, যা 1999 সালের পর থেকে বছরের প্রথমার্ধে সর্বোচ্চ উল্লম্ফন। এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এবছর এখন পর্যন্ত 183% বেড়েছে। একই সময়ে এসকে হাইনিক্সের শেয়ারের দাম বেড়েছে 310%। এই দুই কোম্পানিই জানিয়েছে এবছর তাদের চিপের চাহিদা অনেক বেড়েছে, কারণ বিভিন্ন এআই কোম্পানি নিজেদের ডেটা সেন্টার চালানোর জন্য চিপ সংগ্রহের প্রতিযোগিতায় নেমেছে। এআই ডেটা সেন্টার আর রোবোটিক্স তৈরিতে $650 বিলিয়ন বিনিয়োগের কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের চাহিদাও তৈরি হয়েছে। স্যানডিস্কের শেয়ারের দাম 2026 সালে 780% বেড়েছে, গত 12 মাসে বেড়েছে 4500% বেশি। ডিজিটাল স্টোরেজ কোম্পানি ওয়েস্টার্ন ডিজিটালের শেয়ার এবছর 240% বেড়েছে। একই সময় মাইক্রনের শেয়ারের দাম 296% বেড়েছে। গেল সপ্তাহে অ্যাপল জানায় মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় তাদের আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াতে হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে কোম্পানিটি ট্রাম্প প্রশাসনের কাছে চীনের CXMT নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে মেমোরি চিপ কেনার অনুমতি চেয়েছে। প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কালো তালিকাভুক্ত করেছে। এআই খাতের শীর্ষ কোম্পানিগুলোর ঘোষিত বিপুল বিনিয়োগ পরিকল্পনা নিয়েও অনেক বিনিয়োগকারী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের মতে এত বড় ব্যয়ের কারণে এসব প্রতিষ্ঠানের ঋণ বাড়বে এবং নগদ অর্থ প্রবাহের ওপরও চাপ সৃষ্টি হবে। এসব কোম্পানি আরও বেশি মূলধন নির্ভর হয়ে উঠবে। শুধু প্রতিষ্ঠানগুলো নয়, শেয়ার বাজারের সূচকের উত্থানেও রেকর্ড হয়েছে। জাপানের নিক্কেই, যুক্তরাজ্যের NTSC, যুক্তরাষ্ট্রের S&P সূচকের উত্থান হয়েছে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাড়ছে প্রযুক্তি পণ্যের দাম। এখন কয়েক বছর পুরনো ল্যাপটপ, ট্যাবলেট ও গেমিং কনসোলের দামও বাড়ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, এআই অবকাঠামোর বাড়তি চাহিদা সরবরাহ ব্যবস্থার উপর চাপ তৈরি করায় উৎপাদন খরচ বেড়ে গেছে। প্রতিষ্ঠানগুলোর দাবি, এআই ভিত্তিক ডেটা সেন্টারের চাহিদা দ্রুত বাড়ছে। এসব ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ চিপ ও মেমোরি প্রয়োজন। ফলে প্রযুক্তি পণ্যের গুরুত্বপূর্ণ উপাদানটির সরবরাহ চাহিদার তুলনায় পিছিয়ে পড়ছে। এ কারণে একসময় তুলনামূলক সস্তা উপাদানটির দাম এখন দ্রুত বাড়ছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এ ছিল স্টার স্টোরি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।